আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল মন্তব্য। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য, অর্থনীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। এবং কিংস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 94 রানে পিছিয়ে উইন্ডিজরা, নাহিদ রানা ছাড়া উইকেট পাননি কোনো টাইগার বোলার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির সাজা বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে কে গ্রেনেড এনেছে এবং কে ছুড়েছে তা উল্লেখ করেননি। রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবীরা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে আসামি করা হয়েছিল, তার প্রমাণ হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মাজহারুল হক পান্না। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর তৎকালীন বিচারক শাহেদ নুরুদ্দিন রায় দেন। এতে 52 আসামির মধ্যে 49 জনকে দণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে 7 জন রাজনীতিক, 8 জন পুলিশ, 5 জন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং 29 জন জঙ্গি ছিলেন। রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় ওই সময়ের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, বিএনপি নেতা হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ সহ 19 জনকে। আর বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে আছেন। রায় দেওয়া ওই বিচারক পরে হাইকোর্টের বিচারপতি হলেও তাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে। এদিকে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেছে যে আমি এভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় কিছু পর্যবেক্ষণ দেন আদালত। একজনও বলে নাই যে আমি দেখলাম অমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে, অথবা কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। পরে রায় নিয়ে প্রতিক্রিয়া জানান তারেক রহমানের আইনজীবীরা। শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন, সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। রাজধানীর বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত হয়, আহত হয় 3 শতাধিক মানুষ। ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর নয়াপল্টনে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, হাইকোর্টের রায়ে বিএনপি সন্তুষ্ট। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে বিচার কাজ হয়েছিল, ন্যায় বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে। রায়ের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজভী আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। একবারে ন্যায় বিচার হয়েছে, এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে।
কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে। শেখ হাসিনার শাসনামলে 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অর্থনীতি শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। চকর মালিথার রিপোর্ট। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটিকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। রোববার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যে ক্ষত সৃষ্টি হচ্ছে ক্ষত অনেক গভীর, আমরা আন্দাজও করতে পারি নাই যে এত দূর পর্যন্ত এটা যেতে পারে এবং এত বিস্তৃত হতে পারে। এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য যা হয় নাই, সেই জন্য এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের সকল বিষয়ে পাঠ্যকে করতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। শ্বেতপত্রের এই প্রতিবেদন থেকে জাতি উপকৃত হবে বলেও মন্তব্য প্রধান উপদেষ্টার। ভয়ঙ্কর একটা জিনিস জাতির সামনে দিয়ে এত বছর ধরে রয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আজকে ছাত্র জনতা দলকে বিদায় করার পরে আমরা মুখ খুলছি না, চোখ খুলতে পারি কি হয়েছিল। যারা বাংলাদেশে আছি তারা না হয় ভয় ছিল, যারা বাংলাদেশের বাইরে তো আমরা সবাই আছি, সারা দুনিয়া ধরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারল না। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। গত 15 বছর ধরে যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যারা পাচারে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরে আনা হবে বলে জানান প্রেস সচিব। গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। একে তো অনেকগুলো আপনি দেখেন যে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, হাজার হাজার লোককে গুম করা হয়েছে, সেটার তো বিচার হবেই। কিন্তু যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, এই ধরনের একটা মহাচুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না। হাতে পায়ে গুলি লাগা কিংবা স্প্রিন্টারে ক্ষত বিক্ষত শরীর নিয়ে 4 মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা, তারা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্য কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লাইলা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের 9ম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসির ছাত্র আব্দুল্লাহ আহমেদ ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 4 আগস্ট মিরপুর 10 নম্বরে পুলিশের গাড়ি উঠে যায় তার উপর। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন আব্দুল্লাহর অপেক্ষা স্বাভাবিক জীবনে ফেরার। 4 আগস্টে তো স্টুডেন্ট অনেক ছিল, মিরপুর 10 নম্বরে পুরো গোল চত্বর ভরা স্টুডেন্টরা ছিল, আর সাথে হচ্ছে ছাত্রলীগ নেতা আর হচ্ছে পুলিশরাও ছিল। তো এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা যখন হচ্ছে পুলিশ স্টুডেন্টের উপর হামলা করে, তখন স্টুডেন্টের ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ করে। তো পাল্টা আক্রমণ যখন করে তখন পুলিশরা বুঝতে পারছে যে তারা আর পারবে না আমাদের সাথে, তখন তাদের যে জিপগুলো ছিল সেগুলো নিয়ে ফুল স্পিডে রিভার্সে নেয়। আমি যখন পিছনে ছিলাম তখন আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয়।
তো আমার হচ্ছে থাই থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা ভেঙে যায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকুক, যারা হচ্ছে আহত হয়েছে তাদের হচ্ছে বেটার ট্রিটমেন্ট দেওয়া হোক, প্রয়োজন হচ্ছে দেশে বাইরে নেওয়া হোক, যারা হচ্ছে চাকরিজীবী ছিল তাদের হচ্ছে চাকরি দেওয়া হোক, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বিষয়ক উপকমিটি। 989 জনকে অ্যাপ্রক্সিমেটলি ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট আমরা চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল যে প্রত্যেকটা রোগী যেন, এক্সিস্টিং যারা রোগী আছে গণ অভ্যুত্থানে, প্রত্যেকটা রোগী যেন স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসাটা পায়। ভেঙে চুরমার হওয়া হাত পা, শরীর ভর্তি স্প্রিন্টার সহ জুলাই গণ অভ্যুত্থানে আহতরা যেন ত্যাগের যথার্থ মর্যাদা পান, এমনটাই প্রত্যাশা তাদের স্বজনদের। লায়লানা হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। কিংস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে 94 রানে পিছিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের কিপটে বোলিংয়ের পরও নাহিদ রানা ছাড়া কোনো উইকেটের দেখা পাননি মিরাজ, তাইজুলরা। এর আগে গত দিনের 69 রানের সঙ্গে মাত্র 95 রানই যোগ করতে পেরেছেন টাইগার ব্যাটাররা। শাহাদাত দীপু 22 রানে ফেরার পর প্রথম দিনের হাফ সেঞ্চুরিয়ান সাদমান থামেন 64 রানে। লিটন জাকারের ব্যাট থেকে বড় স্কোর না এলেও দ্বিতীয় সর্বোচ্চ 36 রানের ইনিংস খেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 15 ওভার 5 বলে মাত্র 5 রানের খরচায় 4 উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান পেসার জেইডন সিলস, আর শামার জোসেফের শিকার 3 উইকেট। জবাবে হোসদের ওপেনার মিখাইল লুইসকে 12 রানে ফেরান টাইগার পেসার নাহিদ রানা। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 1 উইকেটে 70 রান। রিভিউ নিয়ে জীবন পাওয়া অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট 33 রানে আছেন অপরাজিত। 19 রানে করা কেসি কার্টিকে নিয়ে আবারও উইন্ডিজদের তৃতীয় দিন শুরু করবেন তিনি। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। নেপালকে 5 উইকেটে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি হলেও তা লঙ্ঘন করছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তির আলোচনা করতে আবারও কায়রোতে গেছেন হামাস প্রতিনিধিরা। এদিকে সিরিয়ার আলেপ্পো শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটির সরকার সমর্থিত রাশিয়ার সেনারাও। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। লেবাননে 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার 4 দিনের মাথায়ও ইসরায়েলি সেনারা তা লঙ্ঘন করছে। সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তা পুরোপুরি না করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে তারা। এমনকি গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছে। ইসরায়েল হিজবুল্লাহর হামলা পাল্টা হামলার মুখে যুদ্ধবিরতি চুক্তি হলেও এখনও থমকে আছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি। কয়েক দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেও তা ভেস্তে গেছে। এবার আবারও যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোতে গেছেন হামাস প্রতিনিধিরা। তাই অনেক হতাশার মাঝেও আশার আলো দেখছে গাজাবাসী। গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলির একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায় ওই জিম্মি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইংরেজিতে কিছু বলছেন। অন্যদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হিব্রুতেও কথা বলছেন। এদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম আলেপ্পো শহর দখলে নেওয়ার পর তাদের ওপর হামলা চালাচ্ছে দেশটির সরকার সমর্থিত রাশিয়ার সেনারা। বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে গত বুধবার থেকে এখন পর্যন্ত সিরিয়ার 48 জন বেসামরিক নাগরিক সহ 37 জন মারা গেছে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার যা রয়েছে কৃষি সংবাদ।
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার এক কৃষক বিদেশি ফসল কাসাভা চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তার সফলতায় অনেকেই এখন কাসাভা চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। নওগাঁ প্রতিনিধি ইমরুল কাছে তথ্য ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষক উৎপল কুমার তার 5 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে কাসাবা চাষ করেছেন। গত ডিসেম্বর মাসে তিনি কৃষি বিভাগের সহায়তায় 400টি কাসাবা গাছের চারা সংগ্রহ করে রোপণ করেন। নভেম্বরে হারভেস্টিং করার সময় প্রতিটি গাছের গোড়া থেকে কমপক্ষে 3 কেজি করে কাসাবা উৎপাদিত হয়েছে। কৃষি অফিসারের পরামর্শে লাগাইছি 30 থেকে 40 মণ ফলন পাবো। সবকিছু বাদ দিয়ে আমি মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা লাভ পাবো। পুষ্টিকর খাবার এবং এটা আমাদের এখানে প্রতি কেজিতে 100 টাকা দরে বিক্রি হয়। আফ্রিকার মানুষের অন্যতম প্রধান খাদ্য হিসেবে পরিচিত কাসাবা মাটির নিচে গাছের গোড়ায় উৎপাদন হয়ে থাকে। এই ব্যতিক্রমধর্মী ফসল স্থানীয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কৃষি অধিদপ্তর যে তাদের সহযোগিতা করতেছে এবং কৃষকরা যেভাবে উদ্বুদ্ধ হচ্ছে, তা আমি ধারণা করি যে এই কাসাবা আবাদ আমাদের এলাকায় ব্যাপকভাবে সারা। লাভজনক ও পুষ্টিগুণ সম্পন্ন কাসাবার চাহিদা সৃষ্টি হওয়ায় উৎপলের এই ব্যতিক্রমধর্মী কৃষি উদ্যোগ দেখে স্থানীয় অনেক কৃষক এই ফসল উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। এটা অল্প খরচের কোনো কীটনাশক ছাড়াই লাভজনক এবং পুষ্টিকর খাবার। যে অন্যান্য ফসলে যে খাটনিটা আছে, কষ্টটা আছে, ওর তুলনায় এটা তো প্রচুর কম। হ্যাঁ, আগামীতে 2-4-5 কাঠা করে লাগাবো। স্থানীয় কৃষি কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে কাসাবার উৎপাদন বৃদ্ধি পেলে বৈদেশিক আমদানি নির্ভরতা কমবে, আর সেই লক্ষ্যেই কাসাবা চাষ বৃদ্ধির জন্য কাজ করছে কৃষি বিভাগ। 3 লাখ মেট্রিক টন চাহিদা আছে বাংলাদেশে। মূলত ব্যবহার হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প এবং ওষুধ শিল্প। বিভিন্ন কোম্পানি তারা নিজেরা বিভিন্ন কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে চেষ্টা করছে এই কাসাবার চাষ করার। কিছু প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি। তো এই প্রদর্শনীর মাধ্যমে কিছু কৃষক নিজস্বভাবে করেছে, পরবর্তীতে তারা নিজেরাও এটা চাষ করতেছে। সৈয়দ অদিত, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, প্রকল্পের কাজ শেষ হলে ভাঙন থেকে স্থায়ী রক্ষার পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যেও। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করার প্রত্যাশা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। বর্ষায় পুরানবাজার ও বড় স্টেশন এলাকার বিভিন্ন স্থানের সিসি ব্লক দেবে ক্ষতিগ্রস্ত হয় চাঁদপুর শহর রক্ষা বাঁধ। এতে ভাঙন আতঙ্কে শহরের বিস্তীর্ণ জনপদের বাসিন্দারা। পরিস্থিতির উন্নয়নে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার সহ শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কার কাজে কোটি টাকা খরচ হলেও তা কাজে আসছে না। কাজ আছে মনে হয় 3-4 মাস কাজ আছে এখানে। আমরা ছোট তনেই দেখতেছি ভাঙে আর কদূর বালুর বস্তা ফালায় শেষ করে আবার দেখি যে ভাঙে আবার বালুর বস্তা ফালায়। আমরা প্রতি বছর ভাঙা লয়ে যাচ্ছে, আপনার যে বস্তা ফালায় তো বস্তাই থাকতেছে না। পুরা তারা কটা বস্তা ফালায় প্রতি বছর আইসা কাজ করে আবার জায়গায়, কিন্তু স্থায়ী কোনো কাজ ধরে নাই। সরকারের মতে হয়েছে স্থায়ী বাঁধের কাজ হচ্ছে, কিন্তু এর আগে কখনোই স্থায়ী বাঁধের কাজ ধরে নাই। শহর রক্ষা বাঁধ টেকসই করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রথম পর্যায়ে আমাদের জিও ব্যাগ ডাম্পিং বর্তমানে চলমান আছে। পরবর্তীতে ব্লক ডাম্পিং করে এবং ব্লক প্লেসিং এর মাধ্যমে এই কাজটি আমরা শেষ করব আর কি। মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। টানা 2 জয়ে সেমিফাইনালে 1 পা দিয়ে রাখল বাংলাদেশ। 2 ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে 45 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 141 রান করে নেপাল। বাংলাদেশ হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন ফাহাদ, ইমন ও রিজন। জবাবে খেলতে নেমে 28 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ 65 বলে 59 রান করেন, আর 2 বাউন্ডারি ও 3 ছয়ে অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে আসে অপরাজিত 52 রান।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণাকে মূল স্লোগান করে যাত্রা শুরু হলো তারুণ্যের উৎসব 2025-এর, যার অন্যতম অংশ হিসেবে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। প্রথমবারের মতো বিপিএল এর জন্য অফিসিয়াল মাস্কট ডানা 36 উন্মুক্ত করা হয়েছে। তারুণ্যের উৎসবে দেশের অন্যান্য ক্রীড়া ইভেন্টেও বিশেষ আয়োজন থাকবে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ চৌধুরী। তারুণ্যের উৎসব 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর একটি 5 তারকা হোটেলে ক্রীড়াঙ্গনের মানুষের মিলন মেলা। ক্রিকেট ফুটবল তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে ছাত্রদের প্রতিনিধিত্ব। এই তারুণ্যকে পুঁজি করে আর ক্রিকেটের শক্তি কাজে লাগিয়েই আসন্ন বিপিএল দিয়ে যাত্রা শুরু হচ্ছে তারুণ্যের উৎসব 2025-এর। 30শে ডিসেম্বর বিপিএল সিজন 11-এর উদ্বোধন দিয়ে শুরু, আর সাফ নারী ফুটবল আসরের ফাইনাল দিয়ে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তারুণ্যের উৎসব 2025। বিপিএল হতে যাচ্ছে যার অন্যতম আয়োজন। যেই থিম নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি, যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। জুলাই বিপ্লবের চেতনা আর বর্তমান তারুণ্যের শক্তি দুটোর মিশেলে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সফল হতে চায় বাংলাদেশ। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব 2025-এর অন্যতম উদ্দেশ্য। 1 দশকের বেশি সময় আগে যাত্রা শুরু হলেও এই প্রথম বিপিএল আসরে মাস্কট যুক্ত করা হলো। সেটিতেও রাখা হয়েছে জুলাই বিপ্লবের প্রতিকৃতি। বিপিএল মাস্কট ডানা 36 উন্মুক্ত করা হয় অনুষ্ঠানে। মাঠের ভেতরে বাইরে অনেক নতুনত্ব। আসন্ন বিপিএলকে ব্যতিক্রমী আয়োজন হিসেবেই পরিকল্পনা করেছে ক্রিকেট বোর্ড। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করবো, তাও যাবার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল মন্তব্য। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য, অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। এবং কিংস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 94 রানে পিছিয়ে উইন্ডিজরা, নাহিদ রানা ছাড়া উইকেট পাননি কোনো টাইগার বোলার। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।